ছাত্র শিবির নামে একটা সংগঠন আছে, তাকে দেখেছেন? রথ কাটা সংগঠন, তাদের পূর্বপুরুষরা রথ কেটে কেটে রাজনীতি দেশটা হয়েছে। 1971 সালে তারা রথ কেটেছে, 90 সালে রথ কেটেছে, 2001 সালেও কেটেছে, কিন্তু এখন আর পারে না। কারণ এখন যদি তারা এই ধরনের অপকর্মে লিপ্ত হয় তাহলে তাদেরকে কি করা হবে? রাত ভাঙা শুধু জবাব নয়, তাদেরকে বাংলাদেশ থেকে উচ্ছেদ করতে হবে। রক কাটার ওই গল্প আর চলবে না। ছাত্র শিবির হচ্ছে সেই সংগঠন, দেশের দুর্যোগে যারা সবার আগে ছুটে যায়, বন্যা হলে যারা সবার আগে ত্রাণ নিয়ে যায়, দেশের প্রয়োজনে যারা বুক পেতে দেয়, যারা আগামী দিনের বিজ্ঞানীকে সৃষ্টি করার জন্য সায়েন্স বেস করে, জুলাই অভ্যুত্থানকে ধারণ করে চিত্র প্রদর্শনী করে, আগামীর বাংলাদেশকে গড়ার জন্য যেই ছাত্র সংগঠন কাজ করে তার নাম বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির। রক কাটার ওই গল্প আর চলবে না। রাজশাহীতে বলে ভাই রক কাটে শিবির, কোথায় রক কাটে? বলছে ওই শুনছে দিনাজপুরে কাটে। দিনাজপুরে যাও একই প্রশ্ন, কই কাটে রক? বলে ওই চিটাগাঙে কাটে। চিটাগাঙে গিয়ে বলছে কই কাটে? বলে সিলেটে কাটে। ভাই সিলেটে গিয়েও এইবার সাধারণ ছেলেদের প্রশ্ন, ভাই শিবির নাকি রক কাটে? কই কাটে বলো? কারো কোনো ডকুমেন্টস নাই রক কাটে, অথচ পত্রিকায় নিউজ খুঁজলে ছাত্রলীগ রক কেটে দিচ্ছে আর এক ছাত্রলীগ নেতার, এই নিউজের অভাব নাই। এটা ব্লেম দেওয়া হয়, আর কোন ব্লেম তো পায় না ছাত্র শিবিরের নামে। আর ছাত্র শিবির যদি ক্যাম্পাসে গুলোতে থাকে, ছাত্র শিবির যদি রাষ্ট্র ক্ষমতা পর্যন্ত চলে যায়, তাহলে তারা যে দর্শন করে, চাঁদাবাজি করে, ছিনতাই করে, মাদকের অভয়ারণ্য তৈরি করেছে, একাধিক মেয়ের সাথে শারীরিক সম্পর্ক করে, সব বন্ধ হয়ে যায়। অশ্লীলতা বেহায়াপনা করতে পারবে না, এই জন্য ছাত্র শিবিরকে তারা পছন্দও করে। 5 তারিখের পরে বাংলাদেশে যদি শিবির সত্যিকার রক কাটতো, প্রত্যেকটা অলিগলিতে রক কাটা পাওয়া যেত না? এখন এই সরকারি কলেজে কয়টা কাটছে এখন পর্যন্ত? তো এগুলো হচ্ছে আমাদের সম্পর্কে অপবাদ। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাগল বলতেন মক্কার কাফেররা। তো সবাই হুমড়ি খেয়ে যেত যে পাগলটা কেমন, একটু দেখে আসি। তো পাগলকে দেখে এসে যখন দেখতে আসতেন, তখন দেখতেন যে আসলে দুনিয়ার যে পাগলের সেন্স আর এটা তো একরকম না। কেউ কিন্তু প্রুফ করতে পারেনি আজ পর্যন্ত যে মানে শিবির রক কাটে, এই বিষয়টা সবই গুজব। আসলে আমার কাছে সবসময় মনে হয়েছে যে শিবির একটা আদর্শিক সংগঠন, এর মানেই হচ্ছে নতুনত্ব কিছু। আমি মনে করি যখন আমি ছোট ছিলাম, একদম কিড ছিলাম, তখন হচ্ছে যে মানে আমার ফ্যামিলি থেকে ব্যাক টু ব্যাক 2 জন রেটিনা থেকে মেডিকেলে চান্স পায়, এবং পরবর্তীতে ওনারা হচ্ছে মানে শিবিরের গুরুত্বপূর্ণ পদে ছিল। তো তখন থেকেই হচ্ছে শিবিরের ব্যাপারে জানার সুযোগ হয়েছিল আমার। ছোটবেলা থেকে কিশোর কণ্ঠ এগুলো পড়তাম। সামহাও হচ্ছে এটা খুবই দুঃখজনক যে গত 15 বছর হচ্ছে শিবিরকে প্রকাশ্য রাজনীতি করতে দেওয়া হয়নি। তারপর এখন যখন আমরা আবার শিবিরকে প্রকাশ্যে দেখছি, আমাদের সবারই খুব ভালো লাগছে। আমি মনে করি ব্যক্তিগতভাবে যে শিবির মানে হচ্ছে যে মেধা এবং দেশপ্রেমের সমন্বয় একটা বিষয় আর কি। এবং এখানে এসে আমি সেটাই দেখলাম যে চমৎকার একটা আয়োজন। ছাত্র দলের একজন সভাপতি আছে বাংলাদেশে, কি রাকিব নাকি যেন ওনার নাম, ওনার 6-7 সেশন ছিল বিশ্ববিদ্যালয়ে, এখনো সভাপতি। উনি তো আমার চাচা আরো বড়। আর তোমরা নড়ি চড়ি কোনো দোষ পাও না, রক কাটে রক কেটেছি তোর বোন না তোর বাপের। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। সুপ্রিয় দর্শক, ছাত্র দলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব চাচাকে এবার কঠিন ধোলাই করেছে মুফতি আমির হামজা। এরপর আবার ধোলাই করেছে আজিজুল ইসলাম জিয়াদি হুজুর। তো এই দুইটা ভিডিও আপনাদের দেখাবো এবং ভিডিওর শেষে আমি আপনাদের একটা বিশ্লেষণ শোনাবো। সেটা হচ্ছে যে জামাতে ইসলামী এবং বিএনপি, এই দুইটা দলের মধ্যে জামাতে ইসলামী এগিয়ে আছে বিএনপির চাইতে। কিভাবে এগিয়ে আছে এই বিষয় নিয়ে আপনাদের ভিডিওর শেষে একটা বিশ্লেষণ শোনাবো। তো প্রিয় দর্শক, সর্বপ্রথম মুফতি আমির হামজা যে রাকিব চাচাকে ধোলাই করেছেন এবং তাকে পাবনা ভর্তি হতে পরামর্শ দিয়েছেন, সেই ভিডিওটা দেখে আসি চলুন। ছাত্র দলের একজন সভাপতি আছে বাংলাদেশে, কি রাকিব নাকি যেন ওনার নাম, ওনার 6-7 সেশন ছিল বিশ্ববিদ্যালয়ে, এখনো সভাপতি। উনি তো আমার চাচা আরো বড়। উনি সভাপতি হয় কি করে? উনি হয়তো যুব দলের সভাপতি হতে পারে, ছাত্র দলের সভাপতি ওনারে মানায় না। 6-7 সেশন বলছেন, আমারই 9-10 সেশন, আমারও বড়, তার মানে আমার দাদার বয়সী। আর সে কাল বক্তব্য দিয়েছে ইসলামী ছাত্র শিবির এরা 1971 সালে ধর্ষণ করেছে। 1971 সালে ছাত্র শিবির বাংলাদেশে ছিল। কয় সালে? 77 সালে। তা আপনি একটু চিন্তা ভাবনা করে কথা বলতে পারেন না? আমার মনে হয় মেয়াদ উত্তীর্ণ গাঁজা খেলেও মানুষ এই কথা বলতে পারে। কিন্তু যারা এরকম উল্টা পাল্টা বকে,
এই চাঁপাইনবাবগঞ্জের এই দুইজন স্বামী স্ত্রী এবং কিশোরগঞ্জের ফজু বাংলা, চুয়াডাঙ্গার দুদু মিয়া, এই ছাত্র দলের যে ভাই রাকিব ভাই, এরা যা কথা বলে এদের প্রত্যেকটা কথা শুনলে মনে হয় এদেরকে এই বাইরে রাখলে দেশটা সমস্যা করে দাঁড়াবে, ওদেরকে পাবনায় পাঠানো দরকার। মেয়াদ উত্তীর্ণ গাঁজা খেয়ে এই সমস্ত বক্তব্যগুলো দেওয়া বন্ধ করে এ দেশটা স্বাধীন করার পেছনে যারা ভূমিকা রেখেছিল সবচাইতে বেশি 2732 জন মানুষ অলরেডি বিদায় নিয়েছে, অন্তত তাদের স্বপ্নটা বাস্তবায়নের জন্য কিছু করে, নাই তো নিজের কপালে আগুন লাগাবেন। এই 15 বছর পর তো আল্লাহ হালকা সুযোগ দিয়েছে, এবার যদি হাত ছাড়া করে ফেলেন না 100 বছরে সুযোগ আসবে না, তখন গোলাম হয়ে বাঁচা লাগবে। সুপ্রিয় দর্শক, আপনারা মুফতি আমির হামজার ভিডিওটা দেখলেন, এখন আপনাদের আজিজুল ইসলাম জিয়াদি হুজুরের ভিডিওটা দেখাবো। তো চলুন ভিডিওটা দেখি। আমাদের ছেলেরা রক কাটে না, বরং যখন এই দিন কায়েমের সময় আসে তখন আপনারা মিথ্যা অপবাদ দিয়ে এই ইসলামকে দাবাই রাখার জন্য পরিকল্পিতভাবে আপনারা রাস্তায় নামে। শিবিরের ছেলেরা রক কাটে, চ্যালেঞ্জ করুন, চ্যালেঞ্জ করুন, চ্যালেঞ্জ করুন। বাংলাদেশের 4টে দল, আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি আর জামাত ইসলাম, 4টে দলের ভিতরে 4টে ছাত্র সংগঠন আছে, তাদের ছাত্রদের মিলান আর শিবিরের ছেলেদের মিলান। শিবিরের ছেলেরা 5 ওয়াক্ত নামাজি। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। শিবিরের কোন ছেলে কর্মী ঘোষণা করার পরে যদি বিড়ি সিগারেট খায় তার কর্মীত্ব থাকে না। শিবিরের কোন ছেলে সাথী হওয়ার পরে যদি কোন বিয়াদবি করে তার সাথী থাকে না। শিবিরের কোন ছেলে সাথী সদস্য হওয়ার কারণে প্রেম ঘটিত কোন কারবারে যদি ধরা পড়ে তার সদস্য পদও। এত কিছু ট্যাকেল দিয়ে শিবিরের একটা নেতা হতে হয়, আর তোমরা নড়ি চড়ি কোনো দোষ পাও না। রক কাটে, রক কাটে, রক কেটেছি তো বোন না তোর বাপের। হাজলামি করার একটা শেষ থাকে, হাজলামি বন্ধ করো। গত 16-17 বছর বিএনপি আর জামাত একসঙ্গে ময়দানে লড়াই করেছে, তখন বিএনপি নেতাদের চোখে জামাতের ভিতরে কোনো যুদ্ধ অপরাধী রাজাকার রক কাটা পার্টি ছিল না। যেই না জামাত আলাদা নির্বাচন করার জন্য পরিকল্পনা করছে, যেই না জামাত আলাদা প্রার্থী দিচ্ছে, যেই না জামাত এই দেশে কোরআনের রাজ কায়েম করতে যাচ্ছে, ওই সময় দেখা গেল বিএনপি আওলারা আওয়ামী লীগের মতন বক্তব্য শুরু করেছে। জামাত একটা যুদ্ধ অপরাধী দল। সাথে থাকলে সঙ্গী, না থাকলে সাথে থাকলে সঙ্গী, না থাকলে। আগামী সংসদ হবে টুপিওয়ালাদের সংসদ, আগামী দেশ হবে কোরআনের দেশ, আগামী গণভবন হবে কোরআনের গণভবন, আগামী বঙ্গভবন হবে কোরআনের বঙ্গভবন। যতই বিষাদগার করো ঠেকাইতে পারবা না, পারবা না, পারবা না। সুপ্রিয় দর্শক, আপনারা আজিজুল ইসলাম জিয়াদি হুজুরের ভিডিওটাও দেখলেন। এখন আপনাদের বিএনপি নেতাদেরকে কঠিন ধোলাই করছে হকার সাইফুল। হকার সাইফুলকে আপনারা অনেকেই চেনেন, আমি কয়েকটা ভিডিও আমার চ্যানেলে দিয়েছিলাম, ওই মাহফুজকে নিয়ে কথা বলেছিল। তো হকার সাইফুল এবার বিএনপির কিছু নেতাকে নিয়ে কথা বলেছেন। তো চলুন সেই ভিডিওটা একটু দেখি। বিএনপিতে কিছু বাসাল নেতার জন্ম হয়েছে, এদের অতিরঞ্জিত কথাবার্তা বিএনপির জন্য মরণ বোঝা হিসাবে দাঁড়াচ্ছে। এক নেতা বলেছেন, আমরা প্রস্রাব করে দিলে বাংলাদেশের বাকি সব রাজনৈতিক দল প্রস্রাবের তোড়ে বেসে যাবে। ওই নেতাকে বলবো, আপনার প্রস্রাবের গতিবেগ কি ঘন্টায় 1000 কিলোমিটার? যখন শেখ হাসিনা খালেদা জিয়াকে 14টা বালুর ট্রাক দিয়ে আটকাইছিল, তখন আপনার প্রস্রাব করে দিলে তো 14টা বালুর ট্রাক বেসে যাওয়ার কথা ছিল। যখন খালেদা জিয়াকে অন্যায়ভাবে কারাগারে বন্দী করা হয়েছিল, ওই নেতা আপনার প্রস্রাবে 1000 কিলোমিটার পার ঘন্টায় যেহেতু গতি, তাহলে তো আপনি প্রস্রাব করলে পুরা কারাগার বেসে যাওয়ার কথা। এই ধরনের কর্কশ ভাষা শহীদ জিয়ার আদর্শের সাথে যায় না। বিএনপির আর এক নেতা বলেছেন যে জিয়াউর রহমানের নাম নিলে ওযু করা লাগবে। আমি দেশ নায়ক তারেক রহমানকে বলবো, এরা দ্বিতীয় কাউয়া কাদের সেজে গেছে বিএনপির ভিতরে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির 2 ভাগে বিভক্ত। একটি মেজরিটি পার্সেন্ট অংশ শহীদ জিয়ার আদর্শে রাজনীতি করে, দেশপ্রেমের আদর্শে রাজনীতি করতেছে, আর একটি একেবারে কম অংশ বিএনপির, এরা দেশের মধ্যে অস্থিতিশীল পরিবেশ তৈরি করে শহীদ জিয়ার আদর্শ গড়া বিএনপিকে জাতির কাছে বিব্রত করতেছে। সুপ্রিয় দর্শক, আপনারা হকার সাইফুলের ভিডিওটাও দেখলেন। তো আপনাদের যে বিশ্লেষণের কথাটা বলছিলাম, এখন সেটা আমি বলি। সেটা হচ্ছে যে বিএনপির মধ্যে আপনারা দেখবেন বড় বড় যেগুলো নেতা, স্থায়ী কমিটির সদস্য, তারা
তাদের বয়স সবাই 60-70-এর উপর, সবাই কিন্তু বৃদ্ধ। এবং আপনারা জামাতে ইসলামের যেগুলো নির্বাহী কমিটির সদস্য এবং কর্মপরিষদের সদস্য, তাদের দেখবেন যে বেশিরভাগই যুবক। এবং জামাতে ইসলামী এবার যেগুলো এমপি প্রার্থী দিয়েছে সবগুলোই যুবক। আর বিএনপির যেগুলো এমপি প্রার্থী বা স্থায়ী কমিটির সদস্য আছে তারা সবাই বৃদ্ধ। বৃদ্ধ বলতে এখন বর্তমানে বাংলাদেশে আপনার 50-এর অধিক, 55 থেকে 65 পর্যন্ত হচ্ছে যুবক, বৃদ্ধরা কিন্তু এখন নেই। এবং এটা হচ্ছে আধুনিক যুগ। আর বিএনপির যেগুলো স্থায়ী কমিটির সদস্য আছে এরা হচ্ছে সেকালের মানুষ, বর্তমান সময়ের সাথে মানে এই প্রজন্মের সাথে তারা তাল মিলিয়ে উঠতে পারতেছে না। বিএনপির বড় বড় যেগুলো নেতাকর্মীরা আছে এদের অনেকের ফেসবুক আইডি নেই, এরা ফেসবুক পছন্দ করে না, ইউটিউব পছন্দ করে না। কিন্তু এখন বর্তমানে দেখা যাচ্ছে যে বর্তমান জামাতে ইসলামের একটা নেতা সে গ্রামে গ্রামে না গিয়েও ফেসবুকে প্রচারণা করতে পারতেছে, সব কিছুই প্রচারণা করতেছে। এবং বিএনপির বড় বড় নেতাদের চাইতে এই জামাতের এই তরুণ নেতাদেরই প্রভাব বেশি। কারণ এখন যে জেনারেশন জেন জি যেটা তৈরি হয়েছে বাংলাদেশে, এরা সবাই সোশ্যাল মিডিয়ার উপরে ভরপুর। কিন্তু বিএনপির বড় বড় নেতাকর্মীদের কারো সোশ্যাল মিডিয়ার কোনো অ্যাক্টিভ নেই বা সোশ্যাল মিডিয়ায় তাদের কোনো অ্যাকাউন্টই নেই। এই কারণে জামাতে ইসলামের তরুণেরা বিএনপির বড় বড় নেতাকর্মীদের চাইতে এগিয়ে আছে। এবং সামনে নির্বাচনে দেখবেন যে এদের ভরাডুবি হবে, বিএনপির নেতাকর্মীদের ভরাডুবি হবে। কারণ জেনজিকে এই 55 থেকে 65% যেই এই যুবক তরুণ আছে এদেরকে বিএনপির এই নেতাকর্মীরা কানেক্ট করতে পারতেছে না। কিন্তু জামাতে ইসলামের নেতাকর্মীরা সবাই কানেক্ট করতে পারতেছে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এবং সরজমিনে গিয়ে। তো এটাই হচ্ছে আমার বিশ্লেষণ যে বর্তমান সময়ের সাথে যদি তাল মিলে আপনি না চলতে পারেন, আপনি ওই ফেসবুক ইউটিউবের বিরোধিতা করবেন আর আপনি এই জেনজির ভোট নেবেন, তা তো হয় না। তো বিএনপি যদি জামাতে ইসলামের মতো তরুণ তরুণ নেতাদেরকে যদি স্থায়ী কমিটিতে স্থান দিত বা এমপি প্রার্থী দিত, তাহলে হয়তো জামাতে ইসলামের সাথে তাদের কন্টেস্ট হতো। কিন্তু তা হবে না, আপনারা সামনে নির্বাচনে দেখতে পাবেন। তো প্রিয় দর্শক, সব মিলে আজকের এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। আর ভিডিওটা ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করবেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।